হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ভুল ভুলাইয়া 3 মুভিটাকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা আমরা জেনে নিই। মুভির মধ্যে অনেক রকমের ইন্টারেস্টিং পার্ট রয়েছে, তার সাথে সাথে অনেক নতুন নতুন টুইস্ট নিয়ে এই মুভিটা এসেছে। আর গল্পটা একদমই অন্যরকম, যেটা আমরা শেষে গিয়ে একদম এক্সপেক্ট করব না, সেই জিনিসটাই আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা শুরু করি। তবে তার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর তোমার মুভি এক্সপ্লেনেশন দেখতে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো তাড়াতাড়ি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা 1824-এর রক্তঘাটকে দেখতে পাই, যেখানে আমরা একটি মহিলাকে মেরে ঢোলনা সঙের মধ্যে নাচতে দেখতে পাই। আর তখনই সেখানে মহারাজা এসে সেই লেডিটাকে থাপ্পড় মেরে তাকে টানতে টানতে তার পুরোহিত এবং পুরো রাজ্য সৈনিকের সামনে তাকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়। আর যে তাকে জ্বালিয়ে দিচ্ছিল সে নিজের মুখে একটা মাস্কও লাগিয়েছিল। আর তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই একটা সিন, যেখানে আমরা দেখি সেই মহিলাটির আত্মা নিজের বদলা নেওয়ার জন্য ফিরে এসেছে। আবার সেই জ্বালিয়ে দেওয়া অস্থির মধ্যে থেকে আত্মাটা বেরিয়ে আসে, আর সেই মাস্ক পরার লোকের মুখ থেকে সে নিজের মুখে মাস্কটা পরে নেয় আর নিজের মুখটাকে ঢেকে নেয়। সবার প্রথমে সে সেই সৈনিকটাকে মেরে দেয় জ্বালিয়ে, যে কিনা তাকে আগুন লাগিয়েছিল। তারপরে সিনটা প্রেজেন্ট টাইমে চলে আসে। তারপরে আমরা দেখতে পাই রু বাবাকে, আর তার আসল নাম হলো রোহান। আর রোহানের সাথে তার একটা অ্যাসিস্ট্যান্টও রয়েছে, তার নাম হচ্ছে টিল্লু। আর এরা দুজন মিলেই সবাইকে লোটে, তাদের প্রবলেমগুলোকে সলভ করে ভূতের বাহানা দিয়ে। যারা যারা বুঝতে পারে যে তাদের বাড়িতে ভূত আছে তারা রু বাবাকে ডাকে, আর রু বাবা তাদেরকে টুপি পরিয়ে ফ্রড করে তাদের থেকে দামি দামি জিনিস, টাকা পয়সা এগুলো নেয়। আর তার বদলে তাদের বাড়ির ভূত তাড়ায় সে, কিন্তু আদেও সেটা সত্যি নয়, সে আসলে একজন ফ্রড ছিল। সে লোকেদেরকে পাগল বানিয়ে টাকা আদায় করত। আর কিছুদিন পরেই আমরা দেখতে পাই রাজবাড়ি থেকে তার কাছে খবর আসে ভূত তাড়ানোর জন্য। সেখানে গিয়ে যখন সে কথা বলে, সে জানতে পারে লোকটির কাছ থেকে। লোকটি তখন বলে, আমার জামাইবাবু রাজা ছিলেন এবং তার মেয়ে হচ্ছে মীরা, সে 1 বছর আগেই মারা গিয়েছে, আর আমি তার আত্মার সাথে কথা বলতে চাই। আর রোহানও ঠিক তেমনটাই করে, যেমনটা সে সবার সাথে করে আসতো। তার মনে হচ্ছিল যে সে একেও লুটে নেবে, কিন্তু এইবার সত্যিকারে তার সামনে সেই মেয়েটির আত্মা চলে আসে। আর সেই সময় সে খুব ভয় পেয়ে যায়। আর এই সব কিছু মীরা আর তার মামা রেকর্ড করে নিয়েছিল, তার মানে এই সব কিছুই মিথ্যে ছিল। মীরা আসলে কোনোদিনই মারা যায়নি, তারা এই বাবাকে ধরার জন্য এই প্ল্যানগুলো করেছিল। আর তারপরে তারা তাকে ক্ষমা করে দেয় এবং তাকে একটা অফার দেয় তার সাথে রক্তঘাট যাওয়ার জন্য, এবং তার বদলে তারা তাকে 1 কোটি টাকা দেবে। আর 1 কোটি টাকার কথা শুনে তো রোহান একবারে লাফিয়ে ওঠে, সে একবারে রাজি হয়ে যায় রক্তঘাট যাওয়ার জন্য। রক্তঘাট পৌঁছানোর পরে রোহানকে পুরো গ্রামের লোক ঘুরে ঘুরে দেখছিল। আর তার সাথে আমরা এটাও দেখি এখানে যে রাজাটি ছিল তার পরিবার এবং তার সঙ্গে রাজা নিজেও ভয়ের কারণে রাজমহলে থাকতে পারে না, তারা থাকে হচ্ছে গোয়ালাতে। আর তার রিজন ছিল মহলের মধ্যে মঞ্জুলিকা নামের একটা ভূতনি ছিল। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই রাজা এবং তার বাকি সদস্যরাও অনেক গরিবের ওপর থেকে যাচ্ছিল। মীরা আর তার মামা রোহানকে এই কারণে এনেছিল যাতে সে এখানের মানুষদের মন থেকে এটা ছড়িয়ে দিতে পারে যে এই মহলের মধ্যে ভূত রয়েছে, আর সেই কারণেই সে তাকে এনেছে। আর তারপরে তারা এই মহলটাকে বিক্রি করে দেবে, যেটার দাম এখন 100 কোটি টাকা। বাকি টাকা চলে আসার পরে সে 1 কোটি টাকা রোহানকে দিয়ে দেবে, এবং তারপর তাদের অবস্থাও অনেকটা ভালো হয়ে যাবে। আর তারপর আমরা দেখতে পাই রাতের বেলা রোহানের আলাপ হয় ওখানকার পুরোহিতজির সাথে, যে রোহানকে দেখেই রাজকুমার বলে ডাকতে শুরু করে দেয়। আর মহলের মধ্যে আসার পরে রোহানের সাথে একের পর এক হন্টিং জিনিস হতে থাকে। আর তারপরে পুরোহিতজিও তাকে অনেকটা ভাবুক হয়ে রক্তঘাটের পুরো সত্যি বা কাহিনীটা বলা শুরু করে। বহু বছর আগে এখানে যে মহারাজ ছিল তার একটা মেয়ে ছিল যার নাম ছিল মঞ্জুলিকা। মঞ্জুলিকা গান, নাচ আর তার সঙ্গে আর অস্ত্র চালাতেও নাম্বার 1 ছিল, কেউ তাকে কম্পিট করতে পারতো না। যার জন্যই মঞ্জুলিকা এটা ভাবতো এই রাজগদ্দি সেই ডিজার্ভ করে। কিন্তু কিছু সময় পরে রাজার তার দাসীর সঙ্গে একটা বাচ্চা পয়দা হয়,
সেটা হচ্ছে একটি ছেলে যার নাম ছিল রাজকুমার দেবেন্দ্রনাথ। আস্তে আস্তে সময় পাস হয়ে যায়, আস্তে আস্তে অনেকটা সময় কেটে যায়। দিনের পর দিন মঞ্জুলিকা দেখতে থাকে যে রাজা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে রাজ সিংহাসন তার ভাইকে দেওয়ার জন্য। আর এরপর থেকেই মঞ্জুলিকার মনের মধ্যে একটা রাগ জন্মাতে থাকে, আর তার হিংসা চরম লেভেলে সেই দিন পৌঁছে গিয়েছিল যেদিন রাজা তার পুত্রকে নিজের সিংহাসন দেবে বলে ডিসাইড করে নেয়। মঞ্জুলিকা রেগে গিয়ে তার ভাইকে মেরে ফেলে, আর তারপর রাজা তাকে শাস্তির স্বরূপে জ্বলন্ত মেরে ফেলে। আর সেখানে আমরা বুঝতে পারি যে প্রথম সিনটাতে যাকে আমরা দেখেছিলাম সেটা হয়তো মঞ্জুলিকাই ছিল। তারপরে পুরোহিতজি বলে যে তার জন্য একটা স্পেশাল তেল বানানো হয়েছিল, সেই তেলের দ্বারাই মঞ্জুলিকাকে আটকে রাখা হয়েছে আর তাকে একটা ঘরের মধ্যে লক করে দেওয়া হয়। আর সেই দরজার ওপরে ভেড়াফ কাবাজ লাগানো হয়েছিল, আর তবে থেকেই এই রাজমহলটা হন্টেড হয়ে গিয়েছিল। আর এর সাথে সাথে আমরা আরও জানতে পারি যে রোহান আর কেউ নয়, দেবেন্দ্রনাথেরই পুনর্জন্ম। আর এই ভবিষ্যবাণীটা পুরোহিতজির পূর্বজরা করেছিল। দুর্গা অষ্টমীর দিন রাজার পরিবারের কোনো একজন সদস্য পুনর্জন্ম নিয়ে মঞ্জুলিকাকে একেবারের মতন শেষ করে দেবে, কিন্তু তার আগে এই দরজাটা খোলা যাবে না। দুর্গা অষ্টমীর দিনই শুধুমাত্র সেই দরজা খোলা যাবে, আর রোহানকে মঞ্জুলিকার সাথে ফাইট করে তাকে একেবারের মতন শেষ করে দিতে হবে। আর সেই কারণেই রোহান যখন প্রথমে এই গ্রামে এসেছিল সেই গ্রামের লোকেরা তাকে খুব অবাকভাবে দেখছিল, আর রোহান এদিকে খুশি হয়ে গেছিল, সে ভেবেছিল সে রাজকুমার। আর এদিকে রাত্রের বেলা পুরো গ্রামের লোকেদেরকে ডাকা হয় রোহানের সাথে ইন্ট্রোডিউস করার জন্য। প্রতি বছর গ্রামের লোকেরা সবাই একত্র হয়ে মঞ্জুলিকার মূর্তিকে জ্বালাতো, কিন্তু এই বছর সেটা রোহান করবে। আর সেখানেই এন্ট্রি হয় ছোট পণ্ডিত, বড় পণ্ডিত আর পণ্ডিতাইনের। তারা তিনজন মিলে সবাইকে এটাই বলছিল যে রোহান একজন ফ্রড। আর এইদিকে রোহান উল্টে তাদেরকে দিয়ে কাজবাজ করাতে লাগে, আর সেই কারণেই তারা অনেক ডিস্টার্ব হয়ে গিয়েছিল। আর তার সাথে সাথে আমি এই মুভির মধ্যে কিছু ফানি পার্টগুলো সাইডে রেখে হরার বা মুভির কনসেপ্টের ওপরেই ফোকাস করছি। তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই গ্রামের লোকেরা এখন রাজাকে টাকা দেওয়াও শুরু করে দেয় যাতে করে রাজার অবস্থা ভালো হয় আর সে মহলটাকে রেনোভেট করে। আর সেখানে আমরা বুঝতে পারি তাদের অবস্থা অতিরিক্ত খারাপ ছিল। আর রেনোভেশনের জন্য মীরা ডেকেছিল কৌশিককে, কিন্তু ওখানে চলে আসে মাল্লিকা নামের একটি মেয়ে। কৌশিকজির আসার এখানে কথা ছিল, কিন্তু তখন মাল্লিকা এসে বলে সে অনেক লম্বা একটা ভ্যাকেশনে গিয়েছে, তাই জন্য আমাকে পাঠানো হয়েছে কোম্পানি থেকে। আর রাত্রেবেলা আমরা দেখতে পাই রোহানের কাছে মীরার একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন আসে, আর সে নোটিস করে সাইডে একটা জানলার কাছে মল্লিকা দাঁড়িয়ে রয়েছে। তারপর আমরা দেখতে পাই মল্লিকা মঞ্জুলিকার সবকটা অস্ত্রকে নিজের হাত দিয়ে দেখছিল। আর তখনই সেখানে রাজা এবং তার শালা আসে, আর তারা বলতে থাকে মঞ্জুলিকা অস্ত্র চালাতে অনেক বেশি ভালো ছিল। আর তখনই মাল্লিকা হঠাৎ করে একটা চাকু নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। তখন সে জিজ্ঞাসা করে কেমন ভাবে? ঠিক এমন ভাবেই তো। রাজা আর তার শালা ভাবে সেটা মিস হয়ে গেছে, কিন্তু তখন আমরা দেখতে পাই তার অস্ত্রটা গিয়ে লাগে একটা মাছের ওপরে। আর এর সাথে সাথে আমরা বুঝতে পারি মাল্লিকা যেটা দেখাচ্ছিল সে আসলে কিন্তু সেটা নয়। আর তার সাথে সাথে আমরা দেখতে পাই রাত্রেবেলা হঠাৎ করে রোহানের ঘরে রেডিওটা বেজে ওঠে, আর সেখান থেকে আওয়াজ বার হতে শুরু করে যে এখান থেকে চলে যাও। আর তারপরে কালো বিড়াল তার রাস্তা কাটতে শুরু করে, আর রোহান তারপর অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই দেবেন্দ্রনাথের পেন্টিংটাও আগুন লেগে যায়, যে কারণে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু মাল্লিকা তখন বলে যে একটা পেন্টিংই তো শুধুমাত্র, আর পেন্টিং এর জন্য এত কেন ভয় পাচ্ছ তোমরা। আর তারপরের দিন আমরা দেখতে পাই টিল্লু রোহানের কাছে চলে আসে, আর সে এসে এটা জানায় যে শহরের মধ্যে তাদের ব্যাপারে সবাই জেনে গিয়েছে, তাকে ধরার জন্য ইন্সপেক্টর তার পিছু নিয়েছে। ইন্সপেক্টরটার নাম হলো এসিপি রাথর। আর তারা এখন মেহেলটা কেউ ছাড়তে পারবে না, আর শহরেও ফিরে যেতে পারবে না, কারণ শহরে যেতে গেলে তাদেরকে ইন্সপেক্টর রাথর ধরবে। যার কারণেই রোহান ডিসাইড করে তারা এখানেই থাকবে, কারণ মীরা আর তার মামা তাকে ব্ল্যাকমেল করে এখানে এনেছিল, সে এখান থেকেও কোনোভাবে পালাতে পারবে না। আর এর সাথে সাথে আমরা রোহান আর মীরার লাভ স্টোরিটাও দেখতে পাই। আস্তে আস্তে তারা দুজনে খুব কাছাকাছি চলে আসে।
এখানে আমরা বুঝতে পারি মীরা রোহানকে লাইক করতো, আর সেটা যখন রোহান বুঝতে পারে তারপর তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। আর একদিন এমনই রোহানের খেয়াল যায় একটা পেন্টিংয়ের ওপরে, যার মুখটা মীরার সাথে খুব মিলত। সেই ফটোতে যে ফেস কাটটা ছিল সেটা দেবেন্দ্রর বউয়ের ফেস কাট ছিল, আর ওই ফটোতে যে ছিল সে দেবেন্দ্রর বউ মধুলিকা ছিল। আর তারপর রাত্রেবেলা আমরা দেখতে পাই মঞ্জুলিকার ঘরের যে কাগজটা ছিল সেটা খোলা ছিল, আর তারপর হঠাৎ করে সেই দরজা খুলে যায়। সেখান থেকে মঞ্জুলিকা এসে রোহানকে বলে চলে যায় এখান থেকে, সে তাকে তাড়ানোর চেষ্টা করে। আর তখন সেখানে মাল্লিকা চলে আসে আর একটা থাপ্পড়ে সব সত্যি কথা বার হয়ে আসে। আসলে এই সব কিছু ছোট পণ্ডিত, বড় পণ্ডিত আর তার বউ করছিল। আর তারা বলে 2 বছর আগে তারা এখানে চলে এসেছিল, আর তারা নিজেরা চোর ছিল। হালদিঘাটিতে তারা থাকতো, সেখান থেকে পালিয়ে তারা গা ঢাকার জন্য এই রাজমহলে এসেছিল। তারা মঞ্জুলিকার ঘরের মধ্যে লুকিয়ে থাকতো এতদিন ধরে। আর যখন আজ তারা খবর পায় রাজমহল আবার ঠিক করা হবে, মঞ্জুলিকাকে তাড়ানো হবে, আর তারপরে তারা বুঝতে পারে তাদের থাকা এখানে খুবই বিপদের। তাই জন্যই তারা সবাইকে এখান থেকে তাড়ানোর জন্য এই সব কিছু করতে থাকে। তার মানে এতদিন ধরে যা যা হন্টিংয়ের জিনিসপত্র হচ্ছিল সেই সবগুলো তারা 3 জন মিলেই করছিল। কিন্তু এই কথাটা সোজাসুজি গ্রামের লোকেদেরকে জানানো হয় না। যদি তাদেরকে সোজাসুজি বলা হতো তাহলে তারা এটাই ভাবতো যে পূর্বজরা মিথ্যে কথা বলে গেছে। তাই জন্যই একটা ফেক যজ্ঞ করা হয়, যে যজ্ঞের মধ্যে আমরা দেখতে পাই রোহান দুর্গাষ্টমীর আগেই সেই গেটটাকে খোলানোর প্ল্যান করে। ওখানে খালি অ্যাক্টিং করতে হতো, যেখানে মল্লিকা মঞ্জুলিকার পার্ট করবে, যেটার জন্য মল্লিকা রাজি হয়ে যায়। কিন্তু এদিকে ছোট পণ্ডিত, বড় পণ্ডিত আর পণ্ডিত আইনকে একটা কাজ করতে হতো। আর এখানে যজ্ঞর সময়ে হঠাৎ করে মল্লিকার একটা রূপ বদল হয়। সে হঠাৎ করে বাংলায় রোহানের ওপরে রাগ বার করতে শুরু করে দেয়। আর এই সব কিছুর পরে সব জায়গায় এই খবরটা ছড়িয়ে গিয়েছিল যে এই মহলটা এখন ভূত মুক্ত হয়ে গিয়েছে। আর সেই কারণেই এই মহলটাকে কেনার জন্য শহর থেকে অনেক বড় বড় লোক আসতে শুরু করে। আর মল্লিকা যখন রিনোভেশনের কাজ করছিল হঠাৎ করে একটা জায়গা থেকে একটা দিওয়ার ভেঙে পড়ে যায়, আর সেখানে একটা ছোট্ট গেট ছিল। সেই সিক্রেট প্যাসেজের ভেতর দিয়ে ঢুকলে সেই গেটটাকে দেখা যেত। আর তার ভেতরে গিয়ে যখন সে দেখে, সে দেখতে পায় ওখানে সেম টু সেম একটা দরজা ছিল, যেটা মঞ্জুলিকার ঘরের বাইরে ছিল। আর সেখানেও ভৈরব কাওয়াজ দেওয়া ছিল। আর একটা মহলের মধ্যে 2খানা এরকম ধরনের ঘর। আর পুরোহিতজি এই কথাটা জানার পরে শকড হয়ে যায়, আর গেটটাকে না খোলার জন্য রোহানকে বারবার করে বলে যায়। সে বলে আমি আমাদের ইতিহাসে যা যা হয়েছে সেই সব কিছুর মধ্যে দিয়ে আর পুরনো পণ্ডিতের কাছ থেকে জেনে আমি আসছি। আর এদিকে রোহান অনেক তাড়াহুড়ো করছিল, সেই কারণে সে রাজার কাছে গিয়ে বলে আজকেই এই গেট খুলে দাও। তারপরে রোহান এবং বাকি সব সদস্য মিলে সেই গেটটাকে খুলে দেয়। তারপরে সেই গেটটাকে খোলা হয়। গেটটাকে খোলার পরেই সঙ্গে সঙ্গে সেখান থেকে অনেক বাদুড় বার হতে থাকে। আর তার কিছুক্ষণের মধ্যে পুরোহিতজি সেখানে উপস্থিত হয়ে যায়। আর তখন পুরোহিত জানায় রাজার একটা নয় 2টো পুত্রী ছিল, যাদের নাম হচ্ছে মঞ্জুলিকা আর অঞ্জুলিকা। আর সব থেকে শকিং ব্যাপার এটা ছিল আঞ্জুলিকার ব্যাপারে পুরো ইতিহাসে কোনো কিছুই ছিল না, সেগুলো সব মুছে দেওয়া হয়েছিল। আর পুরোহিতজি বলে এবারে সব কিছু ধ্বংস হয়ে যাবে, এবারে চলে আসবে সে। আর তার সাথে সাথে এটাও বলে যে একটা দরজার মধ্যে মঞ্জুলিকা বন্ধ ছিল আর একটা দরজার মধ্যে আঞ্জুলিকা। আর তারপরেই সিনটা চলে যায় পাস্টে, যেখানে আমরা দেখতে পাই রাজা দেবেন্দ্র এবং তার স্ত্রীকে, যার সামনে মঞ্জুলিকা এবং আঞ্জুলিকা ডান্স পারফরমেন্স করছিল, যেখানে রাজা অনেক খুশি ছিল। আর রাজগাদ্দি সে দেবেন্দ্রকে দিয়ে দেয়। তার সামনে মঞ্জুলিকা আঞ্জুলিকার ডান্স পারফরমেন্স হচ্ছিল, যার কারণে এই 2 বোন খুব রেগে গিয়েছিল। আর এরা 3 জনই ভাই বোন ছিল। আর প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পাই সূর্যাগড়ের মহারানী এসেছে এই মেহেলটাকে কেনার জন্য, আর সেটা হচ্ছে মাধুরী দীক্ষিত। সে মঞ্জুলিকার ঘরের মধ্যে থাকতে চাইছিল। আর সে যখন সেখানে যায় সে দেখতে পায় সেখানে মল্লিকা অলরেডি উপস্থিত ছিল। আর দুজনে দুজনকে দেখার পরেই দুজনের গলা ধরে নেয়। আর পুরো মহলের মধ্যে যেই বাদুড়গুলো ছিল সেগুলো মারা যায়, যেই কারণে সবাই শকড হয়ে গিয়েছিল। আর তারপর পুরোহিতজি বলে
মঞ্জুলিকা হয়তো আমাদেরকে দেখছে, আমাদেরকে প্ল্যান করতে হবে কিভাবে মঞ্জুলিকাকে শেষ করা যায়, আর এই সব কিছু রোহান তোমাকেই করতে হবে। তার সাথে সাথে পুরোহিতজি এটাও বলে মঞ্জুলিকা লুকিয়ে আঘাত করত, কিন্তু আঞ্জুলিকা এরকম প্রকৃতির মেয়ে ছিল না, সে সবার সামনে আঘাত করবে আর তাদেরকে সেই স্পেশাল যজ্ঞটা আবার করতে হবে যাতে সেই তেলটা আবার বানানো যায়, আর এইবারে আত্মাটাকে বন্ধ না করে তাকে ভস্ম করতে হবে। পরের দিন রাজা পুরো গ্রামের লোকেদেরকে চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য আমন্ত্রণ করে, কিন্তু এদিকে সেগুলো চিকেন ছিল না, সেটা মৃত কাকের বিরিয়ানি ছিল। আর তারপরে আমরা দেখতে পাই মীরা আর রোহান মন্দিরাকে মন্দির ঘোরার জন্য বলে। তখন মন্দিরা বলে যে আমি নাস্তিক, আমি মন্দিরে যাই না। আর এখন যেহেতু ভূতের সব গল্প কেটে গিয়েছে সেই কারণে রাজা রোহানকে চেক দিয়ে চলে যেতে বলে, কিন্তু রোহানের সাথে তো মীরার একটা সম্পর্ক রয়েছে, সে তো এমনি এমনি চলে যেতে পারে না, তাই জন্য সে অ্যাক্টিং করে রাজার বউ তার ভেতরে চলে এসেছে, যাতে করে রাজা মীরার সাথে রোহানের বিয়েটা করার জন্য রেডি হয়ে যায়। আর এখানে মামাও খুশি ছিল, কারণ রোহান মনের ভালো লোক ছিল। আর তারপর আমরা দেখতে পাই ছোট পণ্ডিত একটা পেন্টিং খুঁজে পেয়েছিল, যেটা সে মীরাকে দেখাতে গিয়েছিল। তার নিচে লেখা ছিল মঞ্জুলিকা মিস্ট্রি সলভ। আর সেই পেন্টিংটার ওপরে হঠাৎ করে মালিকা রেড পেইন্ট ফেলে দেয়, যাতে করে কেউ না দেখতে পারে যে মঞ্জুলিকা আসলে কে ছিল। কিন্তু এদিকে রিজনটা কেউই বুঝতে পারছিল না যে মালিকা এরকম ধরনের বিহেভিয়ার কেন করছে, কিন্তু মীরার এই ব্যাপারে অনেকটা সন্দেহজনক লাগে। আর এদিকে মামাজি রোহানকে বিয়ের জন্য শেরওয়ানি দেখাচ্ছিল, হঠাৎ করে সেই শেরওয়ানিটা মামাজির গলা টিপে ধরে। আর এখানে তারা তিনজনেই অতিরিক্ত ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে তারা সেখান থেকে পালিয়ে যায়। আর বাইরে থেকে একটা অফার আসে মেহেলের জন্য, তারা একটা কোম্পানি থেকে এসেছিল, তারা এই মহলটাকে কিনতে চাইছিল 800 কোটি টাকা দিয়ে। আর রাজা মনে করে এটা অনেক কম টাকা, তাই জন্য সে রেগে গিয়ে চেকটাকে ছিঁড়ে দেয়। এবার যখন রাজা বুঝতে পারে যে আসলেই ভূত এখান থেকে যায়নি, তখন রাজা পস্তাতে শুরু করে। আর এদিকে সবাই জেনেই গিয়েছিল রোহানের ব্যাপারে যে রোহান ফ্রড। আর এদিকে রাজা বলে আমি আর গরিবভাবে বাঁচতে পারছি না। আর এদিকে রোহানের সব সত্যিই সবাই জেনে গিয়েছিল। তারপরে রোহান রাজাকে সাজেস্ট করে এদিকে তো মন্দিরা রয়েছে, মন্দিরা এই রাজমহলটাকে কিনতে চায়, সে 1000 কোটি টাকা দিতে রাজি, কিন্তু সে 2 দিন পরে এই মহলটাকে কিনবে, মানে দুর্গা অষ্টমীর দিনকার। কিন্তু হঠাৎ করেই সেখানে ভিকি খান্না নামের একটা বিজনেসম্যান চলে আসে, যে কিনা সেই সেম অ্যামাউন্টের টাকাটা অফার করে তাদেরকে, আর সে তখনই মহলটা কিনে নিতে রাজি ছিল। কিন্তু রাত্রেবেলা আমরা দেখতে পাই সেই মাস্ক পরা আত্মাটা ভিকি খান্নাকে এসে মেরে ফেলে। আর তারপরের দিন রাতে একটা ভুতুড়ে কাণ্ড হয়। মীরা দেখতে পাই মল্লিকা সিংহাসনের উপরে বসে রয়েছে, আর যখনই সে দেখতে চায় তখনই সে দেখতে পায় মল্লিকা হঠাৎ করে এই হাত দিয়ে সেই সিংহাসনটাকে তুলে চাগিয়ে ধরে। আর তাড়াতাড়ি করে মীরা ছুটে রোহানকে এই কথাটা বলতে চায়। যখন সে রোহানকে এই কথাটা বলতে চায় তখন সে দেখতে পায় মল্লিকা সেখানেই উপস্থিত রয়েছে। উল্টে রোহান তাকে বলে ভিকি খান্না মারা গিয়েছে। এটা শুনেই মন্দিরা ওখানে হাসতে শুরু করে দেয়, আর মল্লিকা তখন ওখান থেকে উঠে চলে যায়। আর এদিকে মীরা আর রোহান কিছু বুঝতে পারছিল না, তাদের সন্দেহ হচ্ছিল এদের দুজনকে, মন্দিরা আর মল্লিকাকে। রাত্রেবেলা রোহান সেই সিক্রেট রাস্তার ভেতর দিকে যাচ্ছিল, যেখানে সে দেখতে পায় সেখানে মল্লিকা আর মন্দিরা বসে রয়েছে। তারা তখন কথা বলছিল, তারা বলছিল সে ওটাই জানতে চায় না যে আসল মঞ্জুলিকাকে। তারপরেই তারা দুজনে এসে রোহানের গলা টিপে ধরে। আর সে যখন ভয় পেয়ে উঠে যায় সে দেখতে পায় তার পাশে মীরা ঘুমিয়ে রয়েছে, কিন্তু সে বুঝতে পারে না এটা কখন হলো। আর এখানে আমরা দেখতে পাই রোহানকে সেই মাস্ক পরা আত্মাটা ভয় দেখাচ্ছিল। সেখানে আমরা দেখতে পাই মীরা হঠাৎ করে উঠে বসে, হাসতে শুরু করে, আবার ঘুমিয়ে পড়ে। আর যার ফলে রোহান অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে পুরোটা রাত মহলের বাইরেই থাকে। আর এদিকে আমরা দেখতে পাই রোহান খুব ভয় পাচ্ছিল, সেই কারণে রোহান তার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর এদিকে যখন তাকে মীরা আটকানোর চেষ্টা করে সে তখন তাকে হাট বলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তারপর আমরা দেখতে পাই রোহান সেখানে গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু গাড়ি নিয়ে চলে যাওয়ার পরে সে বারবার একই রাস্তায় এসে আটকে যাচ্ছিল, তাকে বারবার মহলের সামনেই নিয়ে আসছিল গাড়িটা। আর এর সাথে সাথে আমরা দেখতে পাই ছোটা পণ্ডিতের গ্যাংরাও সেটাই করে, তারাও মহল থেকে পালানোর চেষ্টা করছিল। যখন তারা বুঝতে পেরেছিল মহলের মধ্যে
মধ্যে ভুতিয়া কাণ্ড হচ্ছে তখন তারা সেখান থেকে পালাবে ভেবেছে। তারা যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে বারবার তারা ওই সেম মহলের মধ্যে চলে আসে। আর এই সব কিছুর মধ্যে আমরা এটাও দেখতে পাই ছোট পণ্ডিত পাহাড়ি থেকে খাইয়ে পড়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই পণ্ডিতজি তেলটা তৈরি করে নিয়েছিল, কিন্তু রোহান আসলে লোকদেরকে যে ঠকায় এই কথাটা কিন্তু পণ্ডিতজি প্রথম থেকে জানতো। কিন্তু তার সত্ত্বেও পণ্ডিতজির মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে রোহানি পারবে এই মঞ্জুলিকাকে এই গ্রাম থেকে সরাতে। যেই তেলটাকে মঞ্জুলিকার ওপরে দিতে হতো সেই তেলটাকে নিয়ে পণ্ডিতাইন আর বড় পণ্ডিত নিজের মাথায় মেখে নেয়। আর এরপরে আমরা দেখতে পাই মীরার সাথে কিছু হরেবল জিনিস হয়। সে হঠাৎ করে অন্যরকম বিহেভ করতে শুরু করে দেয়। আর তখন আমরা দেখতে পাই নিজেকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে মীরা। এটা দেখার পরে তাড়াতাড়ি করে রোহান মীরাকে গিয়ে আটকায় আর তাকে জ্ঞানে আনে। আর মীরা যখন হুঁশে চলে আসে সে তখন বলে তার কিচ্ছু মনে নেই সে কি করেছে এখন। আর সে বলে আমি লাস্টে মন্দিরার সাথেই ছিলাম। আর তখন তাড়াতাড়ি করে রোহান গিয়ে মন্দিরাকে বলতে শুরু করে আর সে মন্দিরের উপরে রাগ দেখাচ্ছিল। আর সেই সময় আমরা একটা আজব সিন দেখতে পাই। আমরা দেখতে পাই মল্লিকা হঠাৎ করে দূর থেকে চলে আসে আর সে স্পিরিচুয়ালি মন্দিরাকে টানতে টানতে একটা পাথরের ওপরে নিয়ে চলে যায়, একটা পিলারের ওপর। আর সেখান থেকে সে মন্দিরাকে ছুঁড়ে ফেলে দেয়। আর মল্লিকা তারপরে রোহানকে মারতে আসে। আর সেই সময় রোহান বুদ্ধি করে সেই তেলটা ফেলে দেয় চারিদিকে আর তার মধ্যে আগুন জ্বালিয়ে দেয় যাতে করে মল্লিকা তার মধ্যে ফেসে যায়। আর এদিকে হঠাৎ করে মন্দিরা হাসতে শুরু করে দেয় অ্যাজ ইফ সেই আসল মঞ্জুলিকা, মল্লিকা নয়। আর সেই সময় আমরা দেখতে পাই সেখানে ছোট পণ্ডিত নিজের গায়ে পুরো পট্টি বাঁধিয়ে একেবারে মমির মতন এসেছিল। আর এরপরেই আমরা জানতে পারবো পুরো মুভির আসল টুইস্ট, যেখানে আমরা জানতে পারবো সব রকম রহস্য এতদিন ঠিক কি হয়েছিল। আর সেখানে আমরা জানতে পারি আসলে মল্লিকা আর মন্দিরা দুজনেই মানুষ, এদের মধ্যে একটা আত্মার বাস ছিল। সেই দিন রাত্রে সেই দরজাটা খোলার পর থেকে তাদের মধ্যে এই চেঞ্জেসটা আসে। সেই আত্মাটা আর কারণ নয়, রাজকুমার দেবেন্দ্রনাথের আত্মা ছিল। দেবেন্দ্রনাথের মধ্যে একটা মেয়ে ব্যাপার ছিল। সে আসলে একটা ছেলের বডিতে জন্ম নিলেও তার মনের ভিতরে একটা সরল মেয়ে ছিল, যার ভেতরে ছেলেদের মতন কোনো ফিলিংস ছিল না। একদিন রাতের বেলা এমনই সে যখন তার সাজ শৃঙ্গার করছিল তার বোনেরা তাকে ধরে ফেলে। আর সেই রাত্রেবেলা ঘুঙরু পরে নাচে আর গান করে। তার বোনেরা তাকে আশ্বাস দেয় যে এইসব কিছু কোনো ভুল কাজ নয়। আর তার বোনেরা এটাও বলে আমাদেরকে তুমি বিশ্বাস করে সব কিছু বলতে পারো, আমরা তোমার নিজেরই বোন। আর সে তার বোনেদেরকে খুব ভালোবাসতো। তার বোনেদেরকে নিয়ে তার কোনো রকম মনের মধ্যে হিংসা ছিল না। আর তার বোনেরা মিলে একটা প্ল্যান সাজায়। তারা তার ভাইকে বলে সেজেগুজে সিংহার করে নাচার জন্য, আর তারা তার জন্য গান করবে। মঞ্জুলিকা সোজা গিয়ে তার বাবা এবং বাকি লোকেদের ডেকে আনে। মঞ্জুলিকা তখন তার বাবাকে বলে যে তুমি যাকে রাজা করার জন্য বেছে নিয়েছো সে তো আসল পুরুষই নয়। আর তারপরে সেই প্রথমের সিনটা আসে যেখানে আমরা দেখতে পাই যে একটি মহিলাকে থাপ্পড় মারা হয়েছিল, কিন্তু ওটা একটা মহিলা ছিল না, সেটা ছিল দেবেন্দ্রনাথ, যাকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারণ রাজঘরানাতে এই সব জিনিসগুলো খুব অপমানজনক ছিল। আর এখানে কোনোদিনও মঞ্জুলিকা ছিলই না, সেখানে ছিল দেবেন্দ্রনাথ। আর এর কারণে রাজা তার দুটো মেয়েকেও শাস্তি দেয়। রাজা তার দুটো মেয়েকেও মেরে ফেলে, কারণ তারা দুজন চাইলেই রাজাকে পার্সোনালি এসে এই কথাটা জানাতে পারত। তারা রাজগদ্দির জন্য সবাইকে জানিয়ে দিয়েছে, এতে রাজার অনেক ঘোর অপমান হয়েছে। দেবেন্দ্রনাথ রাজা এবং বাকি সদস্যদের তো মেরে দিয়েছিল, কিন্তু এদিকে পণ্ডিতজি তাকে সেই তেলের দ্বারায় সেই ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছিল এত বছর ধরে। আর সেই রাজ্যের পুরোহিতই সেই দরজাটাকে বন্ধ করে দিয়েছিল। দেবেন্দ্রনাথ ভূত হয়ে যাওয়ার পরে সে তার পিতা এবং রাজ্যের সৈনিকদেরকেও মেরে ফেলে, যারা যারা তাকে জ্বালিয়েছিল, যেটা আমরা প্রথমে সিনে দেখেছিলাম। তারপরে আমরা জানতে পারি সেখানকার পুরোহিত তাকে সেই ঘরের মধ্যে বন্দি করে দেয় সেই মন্ত্রপুত্র তেলের সাহায্যে। আর তারই পরে একটা দেওয়াল বানিয়ে সেই সেম দরজা করে একটা ঘর করে দেওয়া হয়, যাতে করে আসল ঘরটার খবর কেউ কোনোদিনও না জানতে পারে। আর সবাই ওই বাইরের ঘরটাকে মঞ্জুলিকার ঘর ভাবে। আর এই মঞ্জুলিকার কাহিনীটাও টোটালি মিথ্যে ছিল। এটা আসলে ইতিহাসে এই কারণে
কারণেই লেখা হয়েছিল যাতে করে দেবেন্দ্রনাথের যে সত্যিটা ছিল সেটা কেউ জানতে না পারে কোনোদিনও, আর মঞ্জুলিকার ভয়ে যাতে করে এই রাজমহলের এই পার্টটাতে কেউ হাত না লাগাতে পারে। আর হিস্ট্রির মধ্যে থেকে আঞ্জলিকাকে একদম সরিয়ে দেওয়া হয়েছিল, শাস্তির রূপে তার ইতিহাসে কোনো নামই থাকবে না। ইতিহাসে এই গল্পটা লেখা হয়েছিল দেবেন্দ্রকে মঞ্জুলিকা মেরে দিয়েছিল, আর সেই কারণে তাকে রাজা শাস্তি স্বরূপে জ্বালিয়ে মেরে দিয়েছিল, আর তারই আত্মা এতদিন ধরে এই রাজমহলে আটকে পড়েছিল। কিন্তু সত্যিকারের আত্মা তো দেবেন্দ্র ছিল। আর এখানে পুরো গল্পটাকেই উল্টোপাল্টা করে দেওয়া হয়েছিল যাতে রাজার কোনো বদনামি না হয়। আর এখানে দেবেন্দ্রর যে আত্মা ছিল সে এখন বেরিয়ে গিয়েছিল। দেবেন্দ্রর আত্মা সবাইকে শেষ করতেই যাবে, তখন সে নিজে নোটিস করে সে সেই তেলের ওপরেই দাঁড়িয়ে রয়েছে, আর সেখানে পা পড়ার কারণে দেবেন্দ্রর আত্মাটা এক প্রকার সেখানে বন্দী হয়ে যায়। তখন পুরোহিতজি জানায় আসলে পুনর্জন্মটা হয়েছে আঞ্জলিকা আর মঞ্জুলিকার, মন্দিরা আর মল্লিকার রূপে। আর শুরু থেকেই ঠিক যা যা ঘটেছে সেই সব কিছু দেবেন্দ্রর আত্মাই তাদের সাথে করছিল। শুরুতে তারা দুজনের গলা ধরেছিল, সেটাও দেবেন্দ্র করিয়েছিল তাদেরকে দিয়ে। সে যদি চাইতো সে খুব সহজেই এদের দুজনকে মেরে দিতে পারত, কিন্তু সে চেয়েছিল এদেরকে তোড়পে মারার, তাই জন্যই সে দুর্গাষ্টমী অবধি অপেক্ষা করে গিয়েছে। কিন্তু এখানে দুজন বোন পুনর্জন্মের পরে 200 বছর আগে করা সেই ভুলটা আবারও করবে না ডিসাইড করে। দেবেন্দ্র মনের অনেক ভালো ছিল, সে নিজের বোনদেরকে খুব ভালোবাসত, আর এই কারণেই মল্লিকা এবং মন্দিরা তার কাছে অনেক ক্ষমা চায়। তারা বলে আমরা তোমার সাথে যা যা করেছি 200 বছর আগে সেগুলো অনেক ভুল করেছি, তুমি চাইলে আমাদেরকে মেরে দাও, কিন্তু এই বাকি লোকেদেরকে ছেড়ে দাও, এদের কোনো দোষ নেই। কিন্তু দেবেন্দ্র সব সময় চাইতো তাকে যেন সবাই রেসপেক্ট করে, ভালোবাসা দেয়, একটু আগলে রাখে। আর সে যখন আজকের দিনে দাঁড়িয়ে সেই সম্মানটা পাচ্ছিল, আর তার বোনেদের কাছ থেকে সেই সম্মান এবং ভালোবাসা পাওয়ার পরে তার রাগটা ঠান্ডা হয়ে যায়, আর তার চোখ থেকে জল পড়ে যায়। আর তার চোখে জল পড়ার কারণে তার মুক্তি হয়ে যায়, তার মন হালকা হয়ে গিয়েছিল এখন, আর তার চোখের জলের সাথে সে মুক্তিও পেয়ে যায়। মুভির শেষে আমরা দেখতে পাই মল্লিকা কৌশিককে কিন্তু মারেনি, সে আসলে এই ছুটির জন্য গোয়া গিয়েছিল। আর মল্লিকার কাছে ছোটবেলা থেকে এই রাজমহলের স্বপ্ন আসত, যার কারণে সে রাজমহল ডেকোরেট করার বা রেনোভেট করার কাজের মধ্যে যুক্ত ছিল, তার এটা প্যাশন ছিল। আর যখনই সে এই রাজমহলের খবর পায় সে নিজেকে আটকাতে পারে না, আর সে যখন দেখে যে কৌশিকের এই কাজটা ক্যান্সেল হয়ে গিয়েছে তাই সে কোম্পানিকে রিকোয়েস্ট করে নিজেই এই জায়গায় চলে আসে। আর এদিকে মন্দিরা বলে তার আসল নাম তো মন্দিরাই না, আমি অন্য কাজের জন্য এখানে এসেছিলাম, কিন্তু রাজমহলে আসার পর থেকে যেন আমি কেমন সব কিছু ভুলে গিয়েছিলাম, কারণ তারও পাস্ট এই রাজমহলের সাথে যুক্ত ছিল। আর মন্দিরার রিয়েল নেম শকিংলি ছিল এসিপি রাথোর, হ্যাঁ সেই এসিপি রাথোর যারা কিনা রোহনকে ধরতে এসেছিল। আর মন্দিরার রিয়েল নেম ছিল এসিপি রাথোর, আসলে সে রোহনকে এখানে অ্যারেস্ট করবে বলে এসেছিল। আর এর সাথে সাথেই এই মুভিটা এখানে এন্ড হয়ে যায়, আর এর সাথে সাথে ভুল ভুলাইয়া 3 মুভিটা এখানেই এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা আমার বাকি ভিডিওগুলো চেক আউট করতে পারো। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে।